আমার বিয়ে ৩ মাসের মাথায় জানতে পারলাম আমার শ্বশুর আমার খালা শাশুড়ির সাথে প্রেম করে। শেষ পর্ব। আমি ভাবিকে কিছু না বলে সোজা হাঁটতে থাকলাম। ভাবি ডাকলো কিন্তু আমি শুনলাম না, কারণ কালকে যে আমাকে চেপে ধরেছিল তার হাত দেখেছি আমি। একটু বয়স্কদের মতো হাত, মানে শাশুড়ির হাতের মতো, কিন্তু ভাবির হাত তো অন্যরকম। হাতটার আঙ্গুলে তিল ছিল, এদিকে শাশুড়ির আঙ্গুলে তো কোনো তিল নেই। কে হতে পারে? আমাদের বাড়িতে তো আর কেউ নেই। কথাগুলো ভাবতে ভাবতে আমার ঘরের দিকে আসতে শাশুড়ি মায়ের সাথে ধাক্কা খেলাম। ওনার হাতে চায়ের কাপ ছিল, ধপ করে পড়ে গেল। আমি সরি বলে চায়ের কাপ তোলার আগেই উনি তুলতে শুরু করলেন। আমি তখনই খেয়াল করলাম শাশুড়ির হাতে ঠিক ওই জায়গায় তিল। আমি চমকে উঠলাম। সকালে কোনো তিল ছিল না, তাহলে এখন কিভাবে হলো এটা? আমি শাশুড়ি মাকে ওখানে রেখে কি ভেবে তাড়াতাড়ি হেঁটে হেঁটে শাশুড়ি মায়ের ঘরের দিকে গেলাম। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই, আমার শাশুড়ি মা ঘরে বিছানায় শুয়ে আছে। তাহলে বাইরে উনি কে? তার মানে শাশুড়ি মা কি দুইজন? আমার শাশুড়ির চোখের আড়ালেই আমি ঘর থেকে সরে আসলাম। তারপর নিজের ঘরে গিয়ে দরজা ভালোভাবে বন্ধ করে বাক্সটা খুললাম। মুখে একটা হাসি ফুটে উঠলো। মনে হলো অনেকটা রহস্যের সমাধান করে ফেলেছি। তবে আরেকটা কাজ হলো শাশুড়ি মায়ের ঘরটা সার্চ করা, সেটাও সুযোগ বুঝে করে ফেলবো। নকল শাশুড়ি মা এবার সবকিছু সবার সামনে আনার পালা। 2 দিন অনেক ভেবেচিন্তে পরিকল্পনা করলাম। তারপর পরের দিন রাতে পরিকল্পনা মতো হাতে তিল ছাড়া শাশুড়িকে কিডন্যাপ করলাম। তারপর অজ্ঞান করে সোজা আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। এরপর শুরু হলো আসল খেলা। সারাদিন নকল শাশুড়ি মাকে প্রচন্ড বিচলিত লাগলো। মনে হলো খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছেন। আমিও কড়া নজরে সবকিছু দেখছিলাম। উনি হয়তো বিষয়টা খেয়াল করেছেন, তাই আমার থেকে বারবার আড়াল হচ্ছেন। কিন্তু অদ্ভুত একটা বিষয় হলো, আমার ভাসুর মানে লাবিব সাহেবকেও প্রচন্ড অস্থির লাগছে। আমি সবকিছু খেয়াল করেও না জানার অভিনয় করলাম। সন্ধ্যায় শাশুড়িকে খাইয়ে ওষুধ গুলো এগিয়ে দিলাম। তিনি নানান বাহানা করতে লাগলেন, কিছুতেই খাবেন না। আমি জোরাজুরিতে না পেরে এক পর্যায়ে হাবিবকে ডাকলাম। হাবিব এসে নানাভাবে বুঝিয়ে মাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ধীরে ধীরে শাশুড়ির ব্যবহার কেমন যেন পাল্টে যেতে থাকলো। আর হঠাৎ রেগে পাশ থেকে কাঁচের গ্লাস নিয়ে হাবিবের দিকে ছুড়ে দিল। আমি হাবিবকে সরিয়ে নিলাম আর ফট করে ইঞ্জেকশনটা শাশুড়ি মায়ের হাতে পুশ করে দিলাম। উনি জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লেন। হাবিব দৌড়ে মাকে ধরে বলল, এটা কি করলে তো? এতক্ষণে বাড়ির সবাই চলে এসেছে। লাবিব ভাই ভাবি বলল, কি হাবিব, মায়ের কি আবারও সমস্যা হয়েছে? হাবিব আবার বলল, এসব কি তো, তুমি কি ইঞ্জেকশন দিলে মাকে? আমি এইবার বললাম, তেমন কিছু না, জ্ঞান হারানোর ইঞ্জেকশন দিয়েছি। কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে। আর এই মহিলা তোমার মা নয়। হাবিব বলে, মা নয় মানে কি? কি সব বলছো তুমি? আমি বললাম, হ্যাঁ ঠিকই বলছি, কারণ মা এই মুহূর্তে আমার বাবার বাড়িতে আছে। কথাটা বলেই আমার ভাইকে ভিডিও কল দিলাম। আমার ভাই ভিডিও কলে মাকে দেখালো, মা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। হাবিব অবাক হয়ে বলল, এসব কি বলছে তো? মা যদি এখানে থাকে তাহলে উনি কে? আমি বললাম, ইনি আসলে তোমার মায়ের যমজ বোন টায়রা, যদিও উনি বেশিরভাগ সময় শায়লা সেজেই থাকেন। হাবিব বলল, মায়ের যমজ বোন মানে? আমরা এত বছরও কেউ কিছু জানতে পারিনি, কি হচ্ছে বিষয়টা বলবে প্লিজ? আমি বললাম, তাহলে শোনো, তোমার মায়ের 2 যমজ বোন, শায়লা আর টায়রা। ছোট থেকে এই দুইজনেই অভাব অনটনেই বড় হয়েছে। কিন্তু ছোট থেকে তোমার মা শায়লা নিজেই ছিলেন খুবই শান্তশিষ্ট, ভদ্র এবং নির্লোভী। আর টায়রা ছিল তার উল্টোটা, প্রচন্ড লোভী ছিল সে। মাত্র 14 বছর বয়সে এক গুন্ডা ছেলের সাথে পালিয়ে যায় তোমার খালা টায়রা। তাই তোমার নানা রাগে অভিমানে সবাইকে বলে তার একটাই মেয়ে। যেহেতু তারা গ্রাম থেকে শহরে আসে নতুন, তাই কেউ কখনো জানতেই পারেনি। তোমার মায়েরা যমজ 2 বোন ছিল। এরপর তোমার বাবার সাথে তোমার মায়ের বিয়ে হয়। দুইজন অনেক কষ্ট পরিশ্রম করে সফল হয়। তখন একদিন তোমার খালা ফিরে আসে তোমার মায়ের কাছে, জানায় তার জীবনের দুঃখ কষ্টের কথা। তোমার মাও বোনের কথাই ভুলে যায়, তোমার বাবাকে না জানিয়েই থাকতে দেয়। যেহেতু কাজের জন্য তোমার বাবা বেশিরভাগ সময় বাইরে থাকতো, তাই বুঝতেও পারেনি। এদিকে তোমার বাবা মাকে সুখ দেখে সইতে পারেনি তোমার খালা। ধীরে ধীরে স্লো পয়জন খাইয়ে অসুস্থ করে দেয় আর নিজে শায়লা সেজে সংসার শুরু করে তোমার বাবার সাথে। অবশ্য কিছুদিন পর তোমার বাবাও বিষয়টা বুঝতে পারে, কিন্তু ততদিনে তোমার খালা প্রেগনেন্ট, তাই আর কিছুই করার ছিল না তার। এরপর তোমার ভাই লাবিব হয়। কিছুদিন পর আবার তোমার মাও প্রেগনেন্ট হয়। তারপর তুমি হও। এই পুরো সময়টাই তোমার মা মানসিকভাবে অসুস্থ ছিল, কিন্তু অসুস্থ হলেও কিছুটা বুঝতে পারতেই, তাই সবসময় বলে তাকে তার স্বামী আর বোন ঠকিয়েছে। হাবিব ঠকালেও লাবিব ভাই শান্ত। ভাবিও সব জানে, বুঝলাম। হাবিব এবার আমার কাছে এসে হাত ধরে বলল, এসব কি বলছো তো, আমি কিছু বুঝছি না। আমি বললাম, সব সত্যি হাবিব। হাবিব বলল, তুমি কিভাবে জানলে এসব? আমি একটা ডায়েরি বের করে বললাম, এই যে এটা তোমার মায়ের ডায়েরি, আমি ঘর পরিষ্কার করতে গিয়ে পেয়েছিলাম। প্রথম প্রথম বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পারি সব সত্যি। হাবিব আমার হাত থেকে ডায়েরিটা নিয়ে দেখে মায়ের বুকের সব কষ্টের কথা সেখানে লেখা। লেখাগুলো পড়ে চোখে জল গড়িয়ে পড়ে। আরো জানতে পারে তার খালার ছেলে আর কেউ না, সে লাবিব।
হাবিব এতদিনে সব বুঝতে পারে। মাঝে মাঝে কেন তার মনে হতো মা তাকে এত বেশি ভালোবাসে, আবার মাঝে মাঝে মনে হতো লাবিবকে বেশি ভালোবাসে, আর লাবিবও সবসময় তাকে কেন হিংসা করত। হাবিব ডায়েরিটা বন্ধ করে আমাকে কিছু বলতে যাবে, তার আগেই লাবিব হাবিবের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, সব যখন জেনেই গেছিস তাহলে এবার তোর ডিনার শেষ। এই ইতু, এই কাঠের বাক্স দে। আমি জানি এটা তোর কাছে, না দিলে তোর স্বামীকে আমি এক্ষুনি শেষ করে দিব। আমিও আস্তে করে ঘর থেকে বাক্সটা এনে লাবিব ভাইকে দিয়ে দিলাম। লাবিব ভাই শয়তানি হাসি হেসে বাক্সটা নিয়ে খুললো। মুহূর্তেই মুখ চোখ পাল্টে গেল। বন্দুকটা আমার মাথায় ঠেকিয়ে বলল, খুব বাড়াবাড়ি করছো কিন্তু ইতু। বাক্সের ভেতর হিরে ছিল, জানো দাম কত? 1 কোটি টাকা। তাই ফাত্রামি না করে আমার হিরেগুলো আমাকে দাও। আমি অবাক হয়ে বললাম, হিরে মানে? এখানে কোনো হিরে নেই, আর হিরে আসবে কোথা থেকে? লাবিব ভাই বলল, নাটক করো না ইতু, দাও হিরেগুলো আমাকে দাও, এগুলো আমার। আমি বললাম, আপনার মানে? তার মানে আপনি হিরে চোরা কারবারের সাথে জড়িত? লাবিব, হ্যাঁ জড়িত। কথা না বাড়িয়ে হিরেগুলো আমাকে দাও, না দিলে তোমার সাথে কি করব তুমি তা ভাবতেও পারছো না। আমি বললাম, কি করবেন? আমার শাশুড়ির মতো ওষুধ দিয়ে পাগল বানাবেন? লাবিব ভাই বলল, শোনো, ওটা আমার মায়ের কাজ, আমি অত লুতুপুতু কাজ করি না, ডিরেক্ট শেষ করে দিব। হাবিব এবার চিৎকার করে বলল, ছি ভাইয়া, তুই এত নিচে নামতে পারলি? হাবিব আর কিছু বলার আগে লাবিব বলল, এই চুপ, কথা বলিস না তুই, না হলে তোকে আগে কিন্তু শেষ করে দিব। আমি হাসলাম, তারপরে বললাম, তা আপনি আর পারবেন না ভাইয়া? আপনার আর আপনার মায়ের খেলা এই পর্যন্তই শেষ। আমার শাশুড়ি মাকে অনেক কষ্ট দিয়েছেন, সেই সাথে মা ছেলে চোরাই হিরে ব্যবসার সাথে জড়িত। আপনাদের তো জেল হবে। আমার কথা শুনে লাবিব ভাই জোরে হাসলো আর বলল, কে শাস্তি দেবে আমায়? তোরা? তোদের তো এক্ষুনি আমি শেষ করে ফেলবো। লাবিব ভাই কথা শেষ না করতেই পেছন থেকে ইন্সপেক্টর স্নিগ্ধ বলল, তা কয়জনকে পুঁতেছেন মিস্টার লাবিব? ইন্সপেক্টরকে দেখতেই লাবিব ঘাবড়ে গেল। তারপর কয়েক মিনিটের জন্য বন্দুক সরিয়ে আবার আমার দিকে তাক করার আগেই আমি জোরে ধাক্কা দিয়ে বন্দুক ফেলে দেই। ইন্সপেক্টর স্নিগ্ধ খপ করে ধরে ফেলে। আসলে গত 2 দিন আমি বাড়ির সবাইকে নজরে রেখে বুঝতে পারি লাবিব ভাইয়ের মধ্যেও সমস্যা আছে। তাই তার ঘর সার্চ করে নানা ডকুমেন্টস থেকে জানতে পারি তিনি আর তার মা এই চোরাই হীরা ব্যবসা করছে অনেক দিন ধরে। তখনই আমি সবটা আমার ফ্রেন্ড ইন্সপেক্টর স্নিগ্ধকে জানাই। তারপর সবটা ওর সাথে পরামর্শ করেই করি। ইন্সপেক্টর স্নিগ্ধ ওদের নিয়ে যায়। যাওয়ার আগে নকল শাশুড়ি মা বলে, ভালো করলি নাই তো, তোকে কিন্তু আমি ছাড়বো না। সবকিছু এত তাড়াতাড়ি হয় হাবিব ভীষণ ভেঙে পড়ে। ভাবি সবকিছু জেনে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। হাবিব আমার হাত ধরে বলে, মা কোথায়? তো মাকে আমার কাছে নিয়ে আসো। আমি আমার ভাইকে বলি মাকে যত তাড়াতাড়ি সম্ভব আনতে। কিছুক্ষণ পর ওরা আসে। হাবিব মাকে জড়িয়ে ধরে কাঁদে, মাও কাঁদে। ওদের কাঁদতে দেখেও আমার মন কেমন যেন প্রশান্তিতে ভরে যায়। এরপরে আমি আর হাবিব মাকে নিয়ে হাবিবের চাকরির জায়গায় চলে যাই। নকল শাশুড়ি আর লাবিব ভাইকে কোর্টে প্রসিডিওর করা হয়। কোর্টে প্রমাণিত হয় ওরা দীর্ঘদিন ধরে চোরা কারবারের সাথে জড়িত, সাথে আরো অপরাধের সাথে যুক্ত। ওদের যথাযথ শাস্তি হয়। আমরা ওদের থেকে অনেক দূরে নিজেদের মতো ভালো থাকি। এরপর একে একে কেটে যায় কয়েকটি বছর। হাবিব এখন চাকরি করে না, ব্যবসা করে। আল্লাহর রহমতে ব্যবসা আমাদের ভালো চলছে। আমাদের নিজস্ব বাড়ি হয়েছে, আর আমাদের ঘর আলো করে এসেছে আমাদের একমাত্র ছেলে আহাদ। মাও এখন সুস্থ। আহাদের সাথে হাসি খুশিতে দিন কেটে যায় ওনার। সবকিছু ঠিকঠাকই চলছে। আমিও সারাদিন সব কাজ শেষে নিয়ম করে মধ্যরাতে চলে যাই রান্নাঘরে। তারপর রান্নাঘরের ফ্রিজ সরিয়ে বের করি সেই গোপন বাক্স। তারপর ছোট্ট একটা চিরকুট, যেখানে লেখা আছে, আমি আমার পরিবার নিয়ে যেন এইভাবেই হাসি খুশি থাকি। বাক্সে রেখে আবার ফ্রিজটা ঠিক করে চলে আসি। আমার মুখ লেগে থাকে অদ্ভুত হাসি। মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমি প্রথমেই বাক্সটা খুলেছিলাম। সেদিন বাক্সটা খুলতেই দেখি চোখে পড়ে ছোট একটা চিরকুট, যেখানে লেখা ছিল 1 কোটি টাকার হিরে চাই, আর পাশেই হিরে রাখা। ব্যাপারটা আমার সন্দেহ লাগে, তাই পুরো বাক্সটা খুঁজে অবশেষে ছোট একটা চিরকুট পাই, যেখানে লেখা ছিল বাক্সটা যার হাতে থাকবে সেই তার মালিক। সে যা চাইবে মধ্যরাতে চিরকুটে তা লিখে রাখলে পাবে। ছোট শর্ত ছিল, সেটা হলো বাক্সটা রান্নাঘরে রাখতে হবে, আর তার মধ্যে রাতে চিরকুট লিখতে হবে। ব্যাপারটা প্রথমে বিশ্বাসযোগ্য হয়নি, তাই পরীক্ষা করলাম। সত্যি যাই চাইলাম তাই পাইলাম। এরপর আমার আর কি, এই ডুপ্লিকেট একটা বাক্স তৈরি করে লাবিব ভাইয়ের হাতে দিয়েছিলাম। উনি সম্ভবত এই গোপন বাক্সের সম্পর্কে জানতেন না, আর যে জানতো মানে নকল শাশুড়ি মা, তাকে আবার বাক্সের সাহায্যে সব ভুলিয়ে দিয়েছিলাম। এরপর আর কি, আস্তে আস্তে ছেলে আর স্বামী পাশে ঘুমিয়ে পড়লাম। ধন্যবাদ আপনাদের সবাইকে এতটা ধৈর্য ধরে কষ্ট করে গল্পটা শোনার জন্য। 2 পার্টের গল্পটি ছিল। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শুনবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন। অবশ্যই ভালো থাকবেন সবাই।
এই গল্পটির সাথে আমাদের বাস্তব জীবনের কোনো মিল নেই। তারপরেও যদি আপনারা কেউ কোনো মিল পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো গল্পটি শুনবেন। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানিয়ে দিবেন। তাহলে পরবর্তীতে আপনার মতামত অনুযায়ী আমি গল্প দিব। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। আমি সেটা শুধরানোর চেষ্টা করব।